নমস্কার, আমি ডক্টর আর.পি. মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান, কনসালট্যান্ট ডায়াবেটিস, ক্রনিক ডিজিজ অ্যান্ড মেন্টাল হেলথ। আমি সুগারজনিত কারণে যে সমস্যাগুলি আসে সেগুলি নিয়ে এবং পুরাতন রোগ, বিশেষ করে পাইলস, অটিজম ইত্যাদির উপরে কাউন্সেলিং এবং চিকিৎসা দিয়ে থাকি। মানসিক যে সমস্যা সেগুলি নিয়ে সাধারণ মানুষের কাছে চিকিৎসা দেওয়া এবং তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সুস্থ করে থাকি। আমি ডায়াবেটিসের উপরে ধারাবাহিকভাবে কিছু ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে যাচ্ছি। আজকে ডায়াবেটিসের একটি পর্ব, এই পর্বে আমি আলোচনা করব DPP-4 ইনহিবিটরস এই গ্রুপের মেডিসিন সম্পর্কে। কারণ সুগার নিয়ন্ত্রণের জন্যে যেমন আমার MDL থেরাপির মাধ্যমে মেডিসিন, ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন, এই তিনটের কম্বাইন্ড প্রচেষ্টার মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা এবং ডায়াবেটিস থেকে নিজেকে সুস্থ রাখা, এই কৌশল আমি সাধারণ মানুষের কাছে তুলে ধরলে সাধারণ মানুষ মিনিমাম মেডিসিন ব্যবহার করে সুস্থ রাখতে সক্ষম হবে এবং সেটা সম্ভব হচ্ছে। আমি ডায়াবেটিস পেশেন্টদের উপরে আমার এই পদ্ধতি প্রয়োগ করে হোমিও মেডিসিনের সঙ্গে সঙ্গে মডার্ন মেডিসিনের সামান্যতম ব্যবহার এবং তাদের কমিয়ে এনে, সেই মেডিসিনটাকে কমিয়ে এনে কীভাবে মানুষকে সুস্থ করা যায় সেই প্রচেষ্টা কিন্তু চলছে এবং তাতে সাকসেস হচ্ছে। এবং সাধারণ মানুষ খুব স্বল্প পরিমাণ মেডিসিন, মডার্ন মেডিসিন, তার সঙ্গে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ডিকটাম অনুসারে তাদের সুস্থ করা সম্ভব হচ্ছে। যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে টাইপ 1 এবং টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিন অবশ্যই তাদের প্রয়োগ করতে হয়। টাইপ 2-র ক্ষেত্রে ইনসুলিন এবং ওরাল মেডিসিন, এই ইনসুলিন এবং ওরাল মেডিসিন আমরা কতটা কম করে তাদেরকে সুস্থ রাখতে পারি, সেটাই হচ্ছে এই MDL থেরাপির মেন মোটো। কিভাবে আমরা হোমিওপ্যাথির মাধ্যমে, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এখানে কোনো ডায়াবেটিস নয়, তার মানসিক স্বাস্থ্য নয়, তার পাইলস নয়, অটিজম নয়, এইভাবে আমরা বিচার করি না। হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্টের কেস টেকিং করে তার সিমিলার এবং কিউরেন্টার, এই সিমিলিয়াস এবং কিউরেন্টারের মাধ্যমে একজন পেশেন্টকে খুব সহজে সুস্থ করা যায়। যদি সঠিক মাত্রায় সঠিক মেডিসিনটি প্রয়োগ করা যায় তাহলে তার অন্যান্য সমস্যাগুলি খুব সহজে দূরীভূত হয়। এই বিশ্বাস এবং এর ফল, শুধু বিশ্বাস নয়, এটা ফল আমি পাচ্ছি। ডায়াবেটিক পেশেন্ট উপকৃত হচ্ছে এবং তাদের সাইড এফেক্ট তুলনামূলকভাবে অনেক কম হচ্ছে। এইভাবে ডায়াবেটিক পেশেন্টদের ট্রিটমেন্ট করতে পারলে আগামী দিনে সাধারণ মানুষ চিকিৎসার মাধ্যমে তাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারবে এবং সাইড এফেক্টটা থেকে দূরে থাকতে পারবে। এবং মডার্ন মেডিসিনের মধ্যেও আমরা আলোচনা করেছি যে বিভিন্ন ধরনের গ্রুপের মধ্যে আজকে DPP-4 এই গ্রুপের মেডিসিনের, যেটা 4th জেনারেশনের মেডিসিন, এই মেডিসিনের যে মলিকুলগুলি সেগুলির ভালো এবং খারাপ দিক সম্পর্কে আলোচনা করব। কারণ এই মেডিসিন শুধু সুগারকে নিয়ন্ত্রণ করে না, সুগারের সঙ্গে সঙ্গে তার অন্যান্য যে অসুবিধা, হার্ট এবং কিডনিকে আক্রান্ত করে, সেই সমস্ত দিকগুলিকেও প্রোটেকশন দেয়। সুতরাং এই DPP-4 গ্রুপের মেডিসিন
এরা যেভাবে কাজ করে, এই মেডিসিন কিভাবে কাজ করে? দে ওয়ার্কস বাই ব্লকিং দ্য এনজাইম DPP4 which break down incretin hormone that regulates glucose and blood sugar level. সুতরাং এই মেডিসিন তার শরীরের আমরা যে খাদ্য খাবার খাচ্ছি, খাদ্য খাবার থেকে গ্লুকোজ উৎপাদন হচ্ছে, সেই গ্লুকোজটা রক্তের মধ্যে ঘুরে না বেরিয়ে সেখান থেকে লিভারে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হচ্ছে এবং সেখান থেকে এনার্জিতে কনভার্ট হয়ে আমাদের শরীরের বিভিন্ন কোষে কোষে সেটা পৌঁছে যাচ্ছে। এই সিস্টেমটাকে বজায় রাখতে গেলে আমাদের যে সমস্ত হরমোনাল বিষয়গুলি রয়েছে, সেই হরমোন যেমন ইনসুলিন হরমোন, গ্লুকাগন, সোমাস্টোস্ট্যাটিন, যেটা প্যাঙ্ক্রিয়াস থেকে তৈরি হয়, বিভিন্ন গ্ল্যান্ড থেকে আমরা বিভিন্ন ধরনের হরমোনের সিক্রেশন হয়। বিশেষ করে সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইনসুলিন একটি গুরুত্বপূর্ণ হরমোন। সেই ইনসুলিন সিক্রেশন হয় প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে। প্যাঙ্ক্রিয়াসে আমরা যে 4 ধরনের সেল দেখে থাকি, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল এবং গামা সেল। যদিও আমরা এই আলফা সেল থেকে গ্লুকাগন ইনসুলিন সিক্রেশন হয় এবং বিটা সেল থেকে ইনসুলিন হরমোন সিক্রেশন হয়, ডেল্টা সেল থেকে সোমাস্টোস্ট্যাটিন এবং গামা সেল থেকে এখনও কি হয় তার ফাংশনটা এখনও আমরা জানি না, গবেষণা চলছে, আগামী দিনের এগুলিও জানা সম্ভব হবে। সুতরাং এইভাবে আমরা একজন ডায়াবেটিক পেশেন্টকে তার ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই মটোতে আমরা ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে সক্ষম হচ্ছি। এখানে যে সমস্ত মলিকুলগুলি ব্যবহার করা হয়, আমরা একটা ট্রিটমেন্টের জন্য যেটা দরকার একজন ডাক্তারের, তার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন এবং সোসিওলজি, এই বিষয় সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে একজন ডাক্তার হিসেবে একজন রোগীকে ট্রিটমেন্ট দেওয়া এবং তার অবস্থা বোঝা এটা খুব সম্ভব নয়। তাই সেইভাবে একজন পেশেন্টের মানসিক অবস্থা, মানসিক সিমটম বিভিন্ন ধরনের হয়। সেই সিমটমগুলির মধ্যে আমরা হোমিও পদ্ধতিতে তার মেন্টাল সিমটমকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং সেই সিমটমগুলিকে নিয়ে তার ফিজিক্যাল সিমটম বা অন্যান্য যে সমস্ত পার্টিকুলার সিমটম, আনকমন, পিকুলার সিমটম ইত্যাদিকে কনসিডার করে আমরা সিঙ্গেল মেডিসিন নির্ধারণ করে থাকি এবং সেই মেডিসিনের দ্বারা তার সমস্ত কিছুই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেখানে আমরা দেখেছি যে প্রাথমিক অবস্থায় হলে আমরা হোমিওর মাধ্যমেই একজন সুগার পেশেন্টকে সুস্থ রাখতে সক্ষম হচ্ছে। যেখানে অনেক দূর আগিয়ে যাই, সেখানে যখন আমরা স্টেজ 2 বা স্টেজ 3 বা অ্যাডভান্স স্টেজে চলে আসে, তখন মডার্ন মেডিসিন তার সঙ্গে সঙ্গে আমরা হোমিও দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে থাকি। মডার্ন মেডিসিনটাকে আমরা বন্ধ করি না, সেটা আস্তে আস্তে ওই মডার্ন যে ফিজিশিয়ান তারা যে মেডিসিনটা দেয় সেটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে, ডোজটা কমতে থাকে, ডোজ অ্যাডজাস্ট করে দেখা যাচ্ছে সে খুব ভালো থাকছে এবং তার যে সমস্যাগুলি সেই সমস্যা থেকে দূরে থাকছে। এখানে আমরা কিভাবে কাজ করে, আমরা খাদ্য খাবার যেটা খাচ্ছি আমরা মুখগহ্বর থেকে এসোফেগাসের মাধ্যমে পাকস্থলিতে যাচ্ছে, পাকস্থলিতে যাওয়ার পরে সেটা ডিওডেনামের মধ্যে দিয়ে, স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট ডিওডেনামের মধ্যে দিয়ে যখন জেজুনাম, ইলিয়াম হয়ে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন হয়ে শরীরের খাদ্য খাবারটাকে শরীরের যেখানে যেমন প্রয়োজন সেখান থেকে আমরা ওই জেজুনামের মধ্যে যে ভিলাই থাকে সেই ভিলাইয়ের মধ্যে দিয়ে খাদ্যকে আমাদের রক্তের সঙ্গে গ্লুকোজ থেকে লিভারে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় এবং লিভার থেকে এই
গ্লাইকোজেন এনার্জিতে কনভার্ট হয়ে শরীরের বিভিন্ন প্রান্তের যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কোষ রয়েছে সেই কোষে আমাদের শক্তি সরবরাহ করে থাকে। এটাই সিস্টেম। এই সিস্টেমের ব্যাঘাত ঘটলেই তখন সুগার হয়। সেই সিস্টেমটাকে যদি আমরা ঠিক করতে পারি, আমাদের এই ফাংশনাল যে অবস্থা সেটাকে ঠিক করতে পারলেই সুগার নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাহলে সেই আমাদের ট্রিট দ্য পেশেন্ট, আমরা সিঙ্গেল মেডিসিন নির্বাচন করে, বিশেষ করে তার কেস টেকিংয়ের মাধ্যমে, কেস টেকিং করে যদি আমরা অ্যাকর্ডিং টু মায়াজম তার মেডিসিনটাকে আমরা ঠিক করতে পারি, তাহলে মেডিসিনটাকে ঠিক করে দিতে পারলে সে কিন্তু তার সার্বিক ডেভেলপমেন্ট করা সম্ভব এবং সুগার ধীরে ধীরে কমতে থাকবে। সুগার এবং সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলি এসে থাকে, এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ সুগারের কারণে হয় এবং অন্যান্য কারণে হয়, হাইপার টেনশনের কারণে হয়, বিভিন্ন কারণে। এগুলিকেও আমরা কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছি। কেননা আমরা তো পেশেন্টের ট্রিটমেন্ট দিই, পেশেন্টের ট্রিটমেন্টের তার ফাংশনাল যে ক্যাপাসিটি সেটাকে আমরা বাড়িয়ে দিই, তার ইমিউনিটিটাকে বুস্ট করিয়ে দেওয়া হয় এই মেডিসিনের মাধ্যমে, এবং সে নিজেই নিজের রোগগুলিকে দূরীভূত করতে সক্ষম হয়। সুতরাং এই পদ্ধতিতে এখানে কোনো রকম তার সাইড এফেক্ট থাকে না। সাইড এফেক্ট ছাড়াই সে সুগার বা সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলিকেও দূর করতে সক্ষম হয়। সুতরাং আজ আমরা সেই DPP-4 যে মেডিসিন, সেই মেডিসিনের মধ্যে কি কি রয়েছে, এবং সিটাগ্লিপটিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মলিকুল, যে মলিকুল আমরা দেখেছি যে মেডিকেল ম্যাগাজিনে দেখা গেছে যে সিটাগ্লিপটিন একমাত্র মলিকুল যেখানে প্যাঙ্ক্রিয়াসের বিটা সেলকে কিছুটা রিপেয়ার করতে সক্ষম হয়। তাছাড়া অন্যান্য স্টিমুলেট করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিটা সেলটা আরও ড্যামেজ হয়ে যায়, কিন্তু এই সিটাগ্লিপটিন একমাত্র বিটা সেলকে কিছুটা রিপেয়ার করতে সক্ষম। যেমন সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, স্যাক্সাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, টেনিলিগ্লিপটিন এবং অ্যালোগ্লিপটিন। এই গ্লিপটিন যেটা FDA ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা অ্যাপ্রুভ করেছে 2006 সালে। এটা 4th জেনারেশনের মেডিসিন রূপে ব্যবহারের অনুমতি পেয়েছে FDA-র কাছ থেকে, এবং এরপরে সাধারণ মানুষের এই ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন এই ওষুধটা ব্যবহার করা, এবং এর সঙ্গে সঙ্গে আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ডিকটাম অনুসারে তাকে হোমিও মেডিসিন প্রয়োগ করা হয়। হোমিও মেডিসিন প্রয়োগ করে দেখা গেছে এই মডার্ন মেডিসিনের ব্যবহার ধীরে 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 কমতে থাকে, এবং তার আর্থিক দিক থেকে সাশ্রয় হয়, শারীরিক দিক থেকে তার যে খারাপ দিক রয়েছে সেই খারাপ দিকগুলি তুলনামূলকভাবে কম হয়। সুতরাং একজন সুস্থ বা রোগীকে, ডায়াবেটিক রোগীকে সুস্থ রাখতে আমাদের এই MTL থেরাপি খুব কার্যকারী। যেমন এখানে এই DPP-4 গ্রুপের যে সমস্ত বেনিফিটের কথা বললাম, এখানে শুধু সুগারকেই নিয়ন্ত্রণ করে তা নয়, সুগারজনিত কারণে তার হার্ট এবং কিডনি, এই হার্ট এবং কিডনিকে যেমন একটা টার্গেটেড অর্গান, এই হার্ট এবং কিডনিকে প্রোটেকশন দেয়। সুতরাং এই 4th জেনারেশনের এই মলিকুলগুলি যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, ধীরে ধীরে ব্যবহারটা কমে আসছে, তাহলে তার পাশাপাশি আমরা এই হোমিও মেডিসিনকে দিয়ে একটা তার ইমিউনিটিটাকে বুস্ট করে তাকে নিয়ন্ত্রণে আনা খুব সহজ হচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং ভবিষ্যতে এই পদ্ধতি সাধারণ মানুষকে ভালো রাস্তা দেখাবে, এটা আমার বিশ্বাস, এবং এখনও সেটা আমি তার ফল হাতে নাতে পাচ্ছি। কারণ ডায়াবেটিসের মাধ্যমে, ডায়াবেটিস যেভাবে মানুষকে ক্ষতি করছে, সেই ক্ষতির হাত থেকে কিছুটা তাদেরকে আমরা দূরে রাখতে সক্ষম হচ্ছি এই ট্রিটমেন্টের মাধ্যমে। যেমন এই DPP-4 গ্রুপের যেমন ভালো দিক রয়েছে, যথেষ্ট ভালো দিক রয়েছে, তার হার্ট এবং কিডনিকে যেমন প্রোটেকশন দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা দেখছি এটা দীর্ঘদিন ব্যবহার করার ফলে যেটা ঘটছে সেখানে অ্যাডভার্স রিয়াকশন আমরা কিছু দেখছি, যেটা জয়েন্ট পেন এখানে আমরা লক্ষ্য করছি যে জয়েন্ট পেন এবং আর্থাইটিস ডেভেলপ করে,
ধীরে ধীরে এটা দীর্ঘদিন ব্যবহার করার ফলে যেমন অন্যান্য মেডিসিনগুলি কিছু কিছু তার সাইড এফেক্ট হিসাবে এগুলি দেখা যায়, এখানে DPP-4-এর জয়েন্ট, ছোট ছোট জয়েন্ট এবং নি জয়েন্ট ইত্যাদি এই সমস্ত জয়েন্টগুলিকে পেন শুরু হয় এবং পরবর্তী সময়ে যে তার খারাপ দিক সেগুলিকেও আমরা এখানে লক্ষ্য করছি। কিন্তু আমরা হোমিও মাধ্যমে ট্রিটমেন্ট করলে এই সমস্যাগুলি তার আসবে না এবং আসতে দেরি হবে। এবং আর্থ্রাইটিস এটা একটা তো বয়সের সঙ্গে সঙ্গে শরীরের ভার যেভাবে তাদেরকে বহন করতে হয়, হাঁটুতে ব্যথা হয়, একটা বয়সের পরে আমরা আর্থ্রাইটিসের আক্রান্ত হই। এটা জেনেটিক কারণে অনেক সময় আমরা দেখে থাকি। সুতরাং এইভাবে যদি আমরা ট্রিটমেন্টটা দিতে পারি, সাধারণ মানুষকে একটু সচেতন করতে পারি, তাহলে সাধারণ মানুষ কিন্তু এই ট্রিটমেন্টের মাধ্যমে হাউ টু মিনিমাইজ দ্য মডার্ন মেডিসিনকে যদি আমরা কম করতে পারি, তাহলে কিন্তু তার সাইড এফেক্ট তুলনামূলকভাবে অনেক অনেক কম হবে। তাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা হোমিও মেডিসিন ব্যবহার করুন মডার্ন মেডিসিনের পাশাপাশি, তাহলে দেখবেন মডার্ন মেডিসিনের ব্যবহারটা ধীরে ধীরে কমে আসবে, তার সাইড ইফেক্টটা অনেক কম ভোগ করতে হবে এবং আপনার একটা নয়, এক সিঙ্গেল মেডিসিনে অ্যাকর্ডিং টু হ্যানিম্যানের থিওরি অনুসারে আমরা দেখব যে একজন মানুষ খুব সুস্থভাবে জীবনযাপন করতে সক্ষম হবে, তার সাইড ইফেক্ট অনেক কম হবে, অন্যান্য যে সমস্যা থেকে সে নিজেকে দূরে রাখতে সক্ষম হবে। নমস্কার, ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই রাখছি, আবার পরে দেখা হবে আপনাদের সাথে।